হুতুম প্যাঁচার নকশা এই গ্রন্থে কালীপ্রসন্ন সিংহ তার ভাষারীতি কীভাবে উল্লেখ করেছে সে বিষয়ে আজকের এই ক্লাসটিতে আলোচনা করা হবে। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটির ভাষারীতির আলোচনা করো। এই ক্লাসটি যে সমস্ত ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বাংলা মিল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অমরকানন সাহিত্য একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটির ভাষারীতি আলোচনা করো। উত্তর: কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচার নকশায় তার সমকালীন সমাজ জীবনকে তীব্র কষাঘাতে জর্জরিত করলেও বাংলা সাহিত্যে তার কৃতিত্বের অন্যতম কারণ ভাষা ব্যবহারে তার মৌলিকতা। তার আগে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, প্যারীচাঁদ মিত্র সাধু ভাষার শৃঙ্খল ভেঙে বেরিয়ে এলেও কথ্য ভাষাকে সাহিত্যে স্থান প্রদান করতে পারেননি। কেবলমাত্র চলিত কথ্য রীতিকে বাংলা সাহিত্যে স্থান দেওয়ায় হুতুমের এক অন্যতম কৃতিত্ব। হুতুম প্যাঁচার নকশায় কথ্যচালের লঘু রচনার ভাষা যেমন, তেমনি আবার কথ্যচালের গুরুগম্ভীর ভাষাও আমরা লক্ষ্য করতে পারি। হুতুমি প্যাঁচার নকশা ভাষা সম্পর্কে বঙ্কিমচন্দ্র বলেছেন, হুতুম ভাষা দরিদ্র, ইহার শব্দধন নাই। হুতুমি ভাষা নিস্তেজ, ইহার তেমন বাদন নাই। এছাড়াও তিনি হুতুমের ভাষাকে বোলাল্লাগিরি বলেছেন। কিন্তু এই নকশায় কলকাতা সমাজ জীবনের অন্ধকারের দিকটি ফুটিয়ে তোলার জন্য কালীপ্রসন্নর তীব্র তীক্ষ্ণ তির্যক ভাষার সাহায্য নিয়েছিলেন। এই গ্রন্থে হুতুম উত্তর ও মধ্য কলকাতার চলিত রীতির কথ্য বাংলা ব্যবহার করেছেন। তার গদ্য ভাষায় পারস্পরিক শৃঙ্খলা হয়তো নেই, কিন্তু গতির প্রবাহ আছে। কথ্য ভাষার আটপৌরে স্বভাব পরিবর্তন না করে উচ্চারণ ভঙ্গিও যথাযথভাবে রক্ষা করেছেন। এই গ্রন্থে এমন বাক্য, বাক্যাংশ, শব্দক্রিয়া ইত্যাদির প্রয়োগ লক্ষ্য করা যায়, তা যেমন চিত্র রচনা করে তেমনি আবার যথাযথ ভাব প্রকাশও করে। যেমন: ঢাকের পেছনে পেছনে রপ্টে রপ্টে বাড়ানো বেশ্যবাজি বাহাদুরি কাজ মনে করেন, একজন নিরীহ ভদ্র সন্তানের প্রতি কাদানি ও কেরামত জাহির করবেন, ধেনুমত খেয়ে আমোদ করতে লাগলেন ইত্যাদি বাক্য বা বাক্যাংশ। হুতুম প্যাঁচার নকশায় এমন কতগুলি বাক্যের প্রয়োগ করা হয়েছে যা ইতিহাস জ্ঞান, সমাজতত্ত্ব, দর্শন ইত্যাদির পরিচয় পাওয়া যায়। যেমন: নবাবী আমল শীতকালের সূর্যের মতো অস্ত গেল, মেঘান্তরের রৌদ্রের মতো ইংরেজদের প্রত্যাশা বেড়ে উঠল। সময় কারুর হাত ধরা নয়, নদীর স্রোতের মতো, বেশ্যার যৌবনের মতো, জীবের পর্দার মতো কারু অপেক্ষা করে না। ক্রমে হঠাৎ বাবুর মতো, বসন্তের কুয়াশার মতো ও শরতের মেঘের মতো দেখতে দেখতে পরিষ্কার হয়ে গেল। মহাপুরুষের উপর যে ভক্তিটুকু ছিল মরিচবিহীন কর্পূরের মতো, স্ট্রপরহীন ইথরের মতো একেবারে উড়ে গেল। এই গ্রন্থে কালীপ্রসন্ন সচেতনভাবে নকশা কথাটি ব্যবহার করেছিলেন, আর সেই উপলক্ষে বাংলা সাহিত্যে নতুন আঙ্গিকের প্রবর্তনের কৃতিত্ব ও দাবি রেখেছেন। অন্যদিক থেকে হুতুমের বাচন পদ্ধতি, বৈঠকি ভঙ্গিটিও লক্ষ্য করার মতো। ঢিলে ঢালা ফরাস পেতে তিনি যেন বসেছেন জীবনের রাজ ছাত্রতপতলে, লঘুলয়ে চলেছে গল্পের ধারা। হুতুম বিশুদ্ধ চলিত রীতিটিকে ধরার চেষ্টা করেছেন। তার চলিত ভাষায় কেবল ব্যাকরণের বিচারেই বিশুদ্ধ নয়, বাচনভঙ্গিরও বৈশিষ্ট্য যথার্থ চলিত। কালীপ্রসন্ন সিংহ কথ্য ভাষার চর্চার সঙ্গে সঙ্গে সাধু ভাষার চর্চাও করেছেন। তার হুতুম ভাষার ও সাধু ভাষার নিদর্শন উপস্থাপিত করলে বোঝা যায় যে কালীপ্রসন্ন সিংহ বাংলা চর্চার দুটো দিকের অনন্য ভাষাশিল্পী। আতরওয়ালা, তামাকওয়ালা, দানাওয়ালা ও অন্যান্য পাওনাদার
মহাজনরা বাইরের বারান্দার ঘুচে পুজো যায়, অথচ তাদের হিসেব নিকেশ হচ্ছে না। ষষ্ঠীর সন্ধ্যায় শহরের প্রীতিমার অভিবাস হয়ে গেল। কিছুক্ষণ ঢোল ঢাকের শব্দ থামল। পুজো বাড়িতে ক্রমে আনোরে এটা কি হলো করতে করতে ষষ্ঠীর শববড়ি অবসন্ন হলো। সব দিক থেকে বিচার করলে দেখা যায় কালীপ্রসন্নের বাংলা গদ্য চর্চার ভাষাশিল্পী কালীপ্রসন্ন সম্বন্ধে আমাদের শ্রদ্ধা বাড়িয়ে দেয়। এ গ্রন্থের ভাষা সম্পর্কে প্রমথ চৌধুরী প্রশংসা করে বলেছেন, এই বই সেকালের কলকাতা শহরের চলিত ভাষার লেখা বই। এরকম চতুর গ্রন্থ বাংলা ভাষায় আর দ্বিতীয় নেই। তো এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো এতক্ষণ ক্লাসটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।